বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরপি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। আপনারা 2-3 দিন ধরে শুনেছেন এবং রেডিও বলছি, টিভি বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে, আসলে পশ্চিমবঙ্গে নয়, উত্তর 24 পরগনা এবং নদিয়ার মোট 8 জন বাংলাদেশি উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। একজন পেয়েছেন নদিয়ার মানুষ, আর 7 জন পেয়েছেন উত্তর 24 পরগনার মানুষ। তারা উত্তর 24 পরগনায় বসবাস করেন। এইটা নিয়ে খুব প্রচার হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট নাগরিকত্ব দেওয়া শুরু করলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু নাগরিকত্ব দেওয়া শুরু করলো একটা নতুন গভর্নমেন্ট 4 তারিখের ঠিক পরেই গঠন হবে। সেখানে বিজেপি সরকার গঠন করতে পারবে কি পারবে না, বা নতুন কোনো গভর্নমেন্ট আসবে কি না, এটা নিয়ে আজকে সারা দেশ জুড়ে বিশেষজ্ঞ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেউই এবারের নির্বাচনে নিশ্চিত করে বলতে পারছে না যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করবে না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতা দখল করবে। এটা নিয়ে আজকে নানান রকমের গবেষণা বিচার বিশ্লেষণ চলছে। কেউই কোনো নিশ্চিত করে কিছু বলছে না, বোঝা যাচ্ছে না। এরকম একটা অবস্থায় 10 বছর ধরে, ঠিক 10 বছর ধরে বা 10 বছরেরও 1 মাস বেশি সময় ধরে নরেন্দ্র মোদী বা বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, মতুয়াদের নাগরিকত্ব দেবে, সেইটা 10 বছর বা 10 বছর 1 মাস পরে 8 জন মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো। এইটা এমন একটা সময় হলো যেটা আগেই আমরা বর্ণনা করেছি। ফলে বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় আছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই যারা নাগরিকত্ব পেয়েছেন, আমরা তার মধ্যে বিকাশ মণ্ডল নদিয়া, তার নাম শুনেছি। অনির্বাণ নন্দী মধ্যমগ্রামে বাস করেন, তার নাম শুনেছি। শান্তিলতা বিশ্বাস ঠাকুরনগরে বাস করেন, তার নাম শুনেছি। লেনিনগড় নিউ ব্যারাকপুরে একটি ছেলে কিচাম গাইন, তিনি বাস করেন, তার নাম শুনেছি। আমি ব্যক্তিগতভাবে তিনজনের সার্টিফিকেট দেখেছি। এই 3 জনের সার্টিফিকেট, তার মধ্যে 2 জনের সার্টিফিকেটটা আমি পুরো সার্টিফিকেটটা পেয়েছি, আর একজনের সার্টিফিকেট পেয়েছি নিচের দিক দিয়ে খানিকটা কেটে পোস্ট করা হয়েছে। আমি এই কথা কেন বলছি, সম্পূর্ণ এবং কেটে পোস্ট করার বিষয়টা কেন বলছি, এইটা একটা আলোচনা করার বিষয়বস্তু। আমাদের প্রত্যেককে কিন্তু মাথায় রাখতে হবে যে নাগরিকত্ব বিষয়টা কোনো পারিবারিক বিষয় নয়। পরিবার হিসেবে নাগরিকত্ব দেওয়া হয় না। নাগরিকত্ব সবসময়ই হয় ব্যক্তিগত। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাগরিকত্বের প্রশ্ন আসে। কারণ আপনারা স্বাভাবিক বুদ্ধিতে বোঝেন, একটা পরিবারের এক ছেলে লন্ডনে বসবাস করলে তিনি ব্রিটিশ নাগরিক হতে পারেন, আমেরিকায় বসবাস করলে আমেরিকান হতে পারেন, যদি সেখানকার নাগরিকত্ব পেয়ে যান, নেন। অস্ট্রেলিয়ায় বসবাস করলে সেখানকার নাগরিক হতে পারেন। এরকমভাবে কেউ বাংলাদেশের, কেউ পাকিস্তানের, কেউ
ভারতের একটা ফ্যামিলির বা একজনের ছেলেমেয়েরা এরকম বিভিন্ন দেশে চলে গিয়ে বিভিন্ন দেশে নাগরিকত্ব নিতে পারেন। ফলে একটা পরিবার নাগরিকত্ব পায় না, নাগরিকত্ব পায় পরিবারের প্রত্যেকটা সদস্য। ফলে এই যে 8জন পেলেন, এই 8টা পরিবার পেলেন এরকম কিন্তু নয়, 8জন পেলেন। এইটা একটা বিষয় সবসময় আপনারা মাথায় রাখবেন। এখন প্রশ্ন হলো যে এই যে বিকাশ মণ্ডল পেলেন, বিকাশ মণ্ডল পেয়েছেন, বিকাশ মণ্ডল বলছেন তার যে সাক্ষাৎকার নিয়েছেন, 2-3টে সোশ্যাল মিডিয়া চ্যানেল দেখলাম, তাতে তিনি বলছেন আপনারা সবাই আবেদন করুন, সবাই পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই, কোনো সমস্যা হবে না, আবেদন করলেই পেয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। কিন্তু বিষয়টা কি ঠিক তাই, না তাকে দিয়ে বলানো হচ্ছে, বা তিনি অন্য কোনো কারণে বলছেন কিনা? মানে অন্য কোনো কারণে মানে এরকম হতে পারে সবাই আবেদন করেন, মানে উনি একটা ওই কম্পিউটারের দোকান চালান, আবেদন করা শুরু হলে অনেক অ্যাপ্লিকেশন করার জন্য আসে, যেহেতু পেয়েছে সে ভালো বোঝে, একটু দূর দূর থেকে লোক তার কাছে আসবে, যে সে ভুল ভ্রান্তি তার কম হবে বা হবে না। তিনি কি সেটার জন্য বলছেন, না আইন কানুনটা বুঝে বলছেন? মানে আমি বলছি যে এই বিষয়গুলো একটু ভাবতে হবে। আমার যেটা মনে হয়, তাকে তো আমি ওইভাবে চিনি না, পরিচয় জানি না, তিনি যে খুব আইন কানুন বুঝে বলছেন কোনো সমস্যা হবে না, এরকম নাও হতে পারে। তো যাই হোক, এটা একটা বিষয়। তা আমি বলছি আপনাদের যে বিকাশ মণ্ডল পেয়েছেন, বিকাশ মণ্ডলের স্ত্রী তিনি কি পেয়েছেন? তিনি কি আবেদন করেছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু প্রচারে আসছে না। তার মা কি পেয়েছেন? বাবা কি পেয়েছেন? তাকে দেখে যা বয়স, তাতে আমরা তো বুঝতে পারছি যে তার মা বাবা থাকাই স্বাভাবিক। জানি না, তারা এদেশেও থাকতে পারেন, বাংলাদেশেও থাকতে পারেন। আর আমরা সাধারণত বাবার নাম মার নাম লেখার আগে লেট লিখি, মারা গেলে সেরকম কিছু লেখা নেই, ফলে তারা বেঁচে আছেন। সেইটার ক্ষেত্রে দেখবেন তাদের পার্টিকুলার্স লিখছে তার স্ত্রী হলেন বাংলাদেশি, মানে যেখানে ফর্মে লেখা আছে স্ত্রীর নাম লিখে কমা, তার ডাইনে তার পরিচয় বাংলাদেশি, মাকেও নামের ডাইনে লেখা হয়েছে বাংলাদেশি, বাবার নামের ডাইনেও লেখা হয়েছে বাংলাদেশি। তা ওই পরিবারে ধরুন 4জন যদি হন, তার ছোট ছোট ছেলেও থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, আবেদন তো তাদেরও করতে হবে। হয়তো করেছিলেন, নাগরিকত্ব হয়নি, এটা হতে পারে, অথবা করেননি, করেননি মানে কাগজপত্র নেই বলেই করেননি, এটা হতে পারে। না হলে না করার তো কোনো কারণ নেই। তো এই বিষয়টা একটু ভাবতে হবে। এইটা শান্তিলতা বিশ্বাস বলে যিনি ঠাকুরনগরের, তার সার্টিফিকেটটাও পুরো পেয়েছি, মানে পুরো সার্টিফিকেটটা তারও কিন্তু স্বামীর ছবি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায়, তার স্বামীর কিন্তু নামের ডাইনে লেখা বাংলাদেশি, তার মার নামের ডাইনে বাংলাদেশি, বাবার নামের ডাইনে বাংলাদেশি। কেন, বা এর ফলাফল কি? এইটা হচ্ছে খুব বড় বিষয়। তারা কিন্তু একদম আইডেন্টিফাই হয়ে গেলেন যে তার পরিবারের বাকি 3-4জন যারা, তারা কিন্তু ঘোষিতভাবে বাংলাদেশি। এখন এই যে ঘোষিতভাবে বাংলাদেশি, এই ঘোষিতভাবে বাংলাদেশি হলে তাদের কি ভোটার তালিকায় এরপরে নাম থাকবে? থাকার কথা নয়, মানে আমি অন্তত আইন কানুন যেটুকু বুঝি তাতে থাকার কথা নয়। কনস্টিটিউশনের 326 ধারাতে দেখবেন পরিষ্কার লিখেছেন, যিনি ভারতীয় নাগরিক, 18 বছর বয়স হয়েছে, তারই নাম ভোটার তালিকায় উঠবে। একদম পরিষ্কার এটা রয়েছে, এটা কনস্টিটিউশনের নির্দেশ, আইন নয়। কনস্টিটিউশনের উপর ভিত্তি করে আইন তৈরি হয়, এটা কনস্টিটিউশনেই বলে দিয়েছে। ফলে এই যে পরিবারের আর সবাইকে বাংলাদেশি বললেন, তার মানে হলো আইন অনুযায়ী তাদের নাম ভোটার তালিকায় যদি থেকে থাকে, আর আমি নিশ্চিত যে তাদের নাম ভোটার তালিকায় আছে, এইবারে ওই নামগুলো
কাটা যাবে। এটা হচ্ছে একটা, শুধু ভোটার তালিকায় নাম নয়, ভোটার তালিকায় নাম কাটা যাবে। আধার কার্ড যদি কী হবে জানি না, আধার কার্ড থাকতে পারে, মানে যেটা গুয়াহাটি হাইকোর্টের রায় আধার কার্ড থাকতে পারে, কিন্তু আধার কার্ড থাকলেও গুয়াহাটি রায়ের আধার কার্ডের সম্পর্কে পরিষ্কার করে বলেছে, ওই যে রায় তার 83 নম্বর প্যারাগ্রাফে বলেছে আধার কার্ড যদি থেকে থাকে সেইটা নতুন করে আবার ইস্যু করতে হবে, নতুনভাবে ইস্যু করতে হবে, ওইটাকে বাতিল করে নতুন ইস্যু করতে হবে, এবং সেইটার চেহারা, সেইটার রং যাতে বোঝা যায় যে এটা বিদেশিদের জন্য দেওয়া আধার কার্ড। কারণ আপনারা জানেন যে আধার কার্ড বিদেশিরাও পেতে পারেন, দেশের লোকেও পেতে পারেন। ওই বিদেশিরা পাবেন 28A যে ধারাটা আছে এই ধারাতে। ফলে এইটা একটা বিষয় কিন্তু আছে যে তারা আধার কার্ডটা যদি পান, ভোটার কার্ড থেকে নাম কাটা যাবে, তার বাড়ির আজ যারা বাংলাদেশি বলে ঘোষিত হলেন, আধার কার্ডটা নতুন করে ইস্যু করতে পারে গভর্নমেন্ট। এইটা গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়েছে, আপনারা দেখে নেবেন ওই রায়ের 83 নম্বর প্যারাগ্রাফ। এখন এই যে কার্ড পেলেন, ধরুন 8 জন কার্ড পেলেন, এই 8 জন কার্ড নাগরিকত্বের কার্ড বা ভোটার কার্ড, নাগরিকত্বের কার্ড নয়, ভোটার কার্ডের কথা বলছি। ভোটার কার্ড আগেই পেয়েছিলেন, যেটা কোথাও উল্লেখ করেননি, ওই অ্যাপ্লিকেশনেও কিন্তু উল্লেখ করেননি, কারণ এটা উল্লেখ করা যায় না, বিদেশিদের দেওয়া যায় না বলে। এবং ওই কারণেই দেখবেন যে এই যে ভারতে 2014 সালের আগে থেকে বসবাস করেন, সেটা সব থেকে অথেন্টিক প্রমাণ হতো ভোটার তালিকা। কিন্তু ওই রুলসে কিন্তু 20টা ডকুমেন্টের মধ্যে ভোটার তালিকা রাখেনি, ভোটার তালিকাও রাখেনি, পাসপোর্টও রাখেননি। তার কারণ এই দুটো জিনিস নিশ্চিতভাবে ভারতীয় নাগরিক হলেই পেতে পারে। সেই জন্যে এই যে যিনি অ্যাপ্লাই করবেন তিনি তো নাগরিক নন, ওইটা থাকতে পারে না। ফলে এই যে বিকাশ অ্যাপ্লাই করেছিলেন, তিনি আগে থাকতে ভোটার ছিলেন, কিন্তু সেটা ডকুমেন্টে কোথাও লেখেননি, ফর্মেও লেখার জন্য বলেনি যে ফর্মটা তৈরি করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে ওই যে ভোটার কার্ড আগে থাকতে যেটা পেয়েছিলেন, আর এই যে নাগরিক হওয়ার পরে কিন্তু তার নতুন করে ভোটার হওয়া দরকার, আগেরটা আর কোনো তার অস্তিত্ব থাকার কথা নয়, বা সেটা বৈধ হওয়ার কথা নয়। আমি যেটা বলছি কি হবে কিন্তু জানি না, মানে আমি আপনাদের বলছি, আমি এটা বলছি মানে আপনি সিদ্ধান্ত নেবেন না। আমার এই যে প্রশ্নগুলো, আমার মনে হচ্ছে এই সমস্যাগুলো আগামী দিনে হবে। ফলে এই কথাগুলো আমি একটু আগাম বলছি, আপনারা একটু বুঝে নেবেন, বুঝে নিজেরাও আর একটু ভাববেন যে আমার ভাবনার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তাহলে এই কতগুলো বিষয় কিন্তু থাকছে। তাহলে আমি 326 ধারা আমাদের কনস্টিটিউশনে সেটা বললাম, এবং এই যে আসামের যে কেস ওই 13ই ডিসেম্বর যেটা বলেছে, সেইখানে কিন্তু বলেছে এই যে যদি শান্তিলতার বাড়ির ওই লোকগুলোর ভোটার তালিকা থেকে যদি নাম কাটা যায়, বিকাশ মণ্ডলের বাড়ি আর সবার যদি নাম কাটা, তাহলে তাদের কি হবে? তাদের তাড়িয়ে দেওয়ার বিধান কিন্তু নেই, কারণ তারা এই যে K-19 হয়েছে এটা তার অনুপ্রবেশকারী নয়, তারা এখানে বসবাস করতে পারবেন বৈধ বসবাসকারী হিসেবে, কিন্তু বেনাগরিক। তাহলে এই যে বৈধ বসবাসকারী অথচ বেনাগরিক, তারা কি সুবিধে পাবেন সেটাও কিন্তু গুয়াহাটি হাইকোর্ট ওই 13 তারিখের রায়ে বলেছে। তার 91 প্যারাগ্রাফে বলেছে ওই রায়টার, আপনারা দেখে নেবেন একটু। 13ই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে, তার 91 প্যারাগ্রাফে বলেছে তারা তাড়িয়ে দেওয়া তাদের যাবে না, কিন্তু নাগরিক তারা থাকবেন না। 91 প্যারাগ্রাফে বলেছে যে তারা কাজের অধিকার পাবেন, এখানে কাজকর্ম করতে পারবেন, সরকারি কাজ নয়, অন্যান্য বিভিন্ন কাজ করতে পারবেন।
ছেলেমেয়েদের শিক্ষার অধিকার থাকবে, স্কুল কলেজে তারা ভর্তি হতে পারবে, আশ্রয় পাবেন বা বাসস্থানের অধিকারটা তো থাকবে, সেটা কেড়ে নেবে না, বাড়ি কেড়ে নেবে গভর্নমেন্ট তা কিন্তু নয়। আশ্রয় পাবেন, বাড়ি তার থাকবে, খাদ্যের অধিকার পাবেন, না খেয়ে মরার কোনো কারণ নেই, যেহেতু তার কাজের অধিকার থাকছে, আয় করবেন এবং তিনি খাবারের অধিকার পাবেন, খাদ্যের অধিকার পাবেন, আর পাবেন চিকিৎসার অধিকার। এই 5টা অধিকার পাবেন, এইটা 91 প্যারাগ্রাফে বলেছে ওই জাজমেন্টে। আবার এই সাথে দেখুন 92 প্যারাগ্রাফে বলে দিয়েছে পাসপোর্ট যদি থেকে থাকে, মানে ধরুন বিকাশের বাড়ির লোকজনের, শান্তিলতার বাড়ির লোকজনের যদি ওই কয়জন যারা বাংলাদেশি বলে লেখা আছে তাদের পাসপোর্ট যদি থেকে থাকে, ওই পাসপোর্টটা কিন্তু কেড়ে নেবে। এইটা গুয়াহাটি হাইকোর্ট তার রায়ের 92 প্যারাগ্রাফে বলেছে। আর ওই যে ভোট কাটা যাবে আপনাদের যেটা বললাম, এইটাও গুয়াহাটি হাইকোর্ট বলে দিয়েছে যে পরিস্থিতি বলেছে তাতে হচ্ছে ওই বিকাশের বাড়ির অন্য যারা বাংলাদেশি লেখা, শান্তিলতার বাড়ির যাদের নামের ডাইনে বাংলাদেশি লেখা, তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, এইটা বলে দিয়েছে ওই যে রায় তার 81 নম্বর প্যারাগ্রাফে। ওটা 91 বললাম আগে, আর এটা 81 নম্বর প্যারাগ্রাফে। এই বিষয়গুলো আপনারা একটু জেনে নিন। জেনে নিয়ে আমার যে আশঙ্কা যেটা হচ্ছে, এই আশঙ্কার ব্যাপারটা আপনারাও একটু ভাবুন, যে কি হতে পারে। আমার ভাবনা, আমি একভাবে ভেবেছি, হয়তো ভুল ভাবতে পারি, হয়তো পুরোটা ভেবে না উঠতে পারি, সেই জন্য আমি এটা আপনাদের বলছি, এটা আপনারাও একটু ভাবুন। আধার কার্ড বললাম, যেটা আধার কার্ড থাকবে, কারণ ওটা শুধু বলছে ঠিকানা, কিন্তু সে আধার কার্ডটাও বলেছে গুয়াহাটি হাইকোর্ট যে নতুন আধার কার্ড দিতে হবে, ওই আলাদা কার্ড, আলাদা নম্বর, আলাদা রং ইত্যাদি ইত্যাদি। তো এদের ক্ষেত্রে কি হবে সেটাও একটা বিষয়। এই যে ব্যাপারগুলো আপনারা দেখেন। আর ওই ডিঅ্যাক্টিভেট করা, আগে তো 28A আপনারা জানেন, যাদের বাংলাদেশি বলে খবরের এই গভর্নমেন্টের ডকুমেন্ট যা আছে তাতে যাদের আধার কার্ড পেয়েছিল, দেখেছে বাংলাদেশি হিসেবে পেয়েছে, মানে ওটা 28A তে নোটিশ এসেছিল। ওইটা হচ্ছে আসলে বিদেশিদের দিয়েছে ওই আধার কার্ডটা, তো সেটা বাতিল হওয়ার ব্যাপারটা তখন তো ধামাচাপা হয়েছিল। এবার দেখুন কি হয়। এই সমস্ত বিষয়গুলো আছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, দেখেন নদিয়াতে যেটা কাগজের রিপোর্ট, 221 জন আবেদন করেছিলেন, 221 জন। পেয়েছেন কজন? পেয়েছেন 1 জন, বিকাশ মণ্ডল। তার মানে 220টা কিন্তু বাতিল হয়েছে, বা একটা দুটো, ওই যে 4টে রেকমেন্ড করেছিল, 3টে বাতিল হয়েছে কিনা শেষ পর্যন্ত জানি না আমরা, হয়তো 3টে পেন্ডিং হতে পারে, বাদ বাকিগুলো কিন্তু বাতিল হয়েছে। তাহলে এই যে সমস্যার কথা বলছি, পেলেন 1 জন, কিন্তু সমস্যা কিন্তু 221 জনের মধ্যে 220 জনের সমস্যা হলো, আর 1 জনের কিছু সুবিধা হলো। সেই সুবিধাও টিকবে কি টিকবে না, এটা নিয়েও আমি গতকাল কিছু কথা বলেছিলাম, আজকেও কিছু কথা বলবো। ফলে যেভাবে বিকাশবাবু বলছেন যে ভয় পাবেন না, আমি ভয় পাওয়ার কথা বলছি না, ভয় পাবেন না ঠিক আছে, কিন্তু চিন্তা করবেন না, ভাববেন না, এইটা কিন্তু নয়। এইটা আপনারা একটু মাথায় রাখুন। এইবারে আমি যেটা বলছি সেটা হলো যে ধরুন এই যে রুলস বেরোবার পরে নাগরিকত্ব হচ্ছে, ফলে এই রুলস দেখুন, একে রুলসে কি লিখেছে দেখুন। রুলসে দু একটা কথা আমি আপনাদের একটু পড়ে শোনাই। এটা যে রুলস, তার 2 পাতায়, 2য় পাতায় লেখা আছে, দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হেডেড বাই ওই যে পোস্টমাস্টার shall verify the document submitted by the applicant along with the application, মানে submitted by the applicant along with the
অ্যাপ্লিকেশন। বিষয়টা হলো, বলছেন যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ভেরিফাই করবে, তদন্ত করবে, মিলিয়ে দেখবে, সত্যাসত্য যাচাই করবে যে অ্যাপ্লিকেশন করার সাথে, আবেদন করার সাথে আবেদনকারী যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেইটা সত্যাসত্য তদন্ত এইটা করবেন ওই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এইটা বলছে রুলসের 2 পাতায়। তার মানে অ্যাপ্লিকেশন করলেই হয়ে যাবে তা না। এইটা কিন্তু পোস্টমাস্টার বা পোস্টমাস্টারের নেতৃত্বে বারাসাতে যে কমিটি হয়েছে, কৃষ্ণনগর যে কমিটি হয়েছে, তার এটা ভেরিফাই করে, তদন্ত করে, সত্যাসত্য যাচাই করে তার রিপোর্ট দেওয়ার কথা। এটা আইন অনুযায়ী বা রুলস অনুযায়ী কিন্তু এটা বলছে। আমি পড়ে শোনাচ্ছি 2 নম্বর পাতা। আরেকটা জায়গায় একটু পড়ে শোনাই। দি ডেজিগনেটেড অফিসার শ্যাল, ডেজিগনেটেড অফিসার মানে ওই যিনি সল্টলেকে যিনি সার্টিফিকেট ইস্যু করেছেন, বারাসাত থেকে, জেলা থেকে রেকমেন্ড হলো, পাঠালো, এবার যিনি সিদ্ধান্ত নেবেন তিনি হচ্ছেন ডেজিগনেটেড অফিসার। সেটা সল্টলেকে ওই জনগণনা অফিসে কাকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দেখলাম অ্যাপ্লিকেশনগুলোতে সই করেছেন। তা বলছেন দি ডেজিগনেটেড অফিসার শ্যাল না, আমি ভুল বলছি। ডেজিগনেটেড অফিসার মানে হচ্ছে এই বারাসাতের পোস্টমাস্টার তিনি কি করে তদন্ত করে পাঠাবেন সেটা বলছেন। এবার সেটা বলছেন পরের মানে ওই 2 নম্বর পাতায় পরের প্যারাগ্রাফে। দি ডেজিগনেটেড অফিসার শ্যাল ফরওয়ার্ড দ্য ইলেকট্রনিক ফর্ম along with confirmation regarding verification of document to the empowered committee. ওই যে এম্পাওয়ার্ড কমিটি যেটা সল্টলেকে আছে, তাকে এই ডকুমেন্টগুলো যে ঠিক আছে, বেঠিক কিছু নেই, তার সত্যাসত্য যাচাই করে এইটা কনফার্ম করে নিশ্চিত করে রিপোর্ট পাঠাবেন এম্পাওয়ার্ড অফিসারের কাছে। এইটা হচ্ছে 2 নম্বর পৃষ্ঠায় এটা বলেছে। প্রথমে বলল ভেরিফাই করবে, তদন্ত করবে, সত্যাসত্য যাচাই করবে। তারপরে বলল সত্যাসত্য যাচাই করে এইটা এই যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেইটা পাঠাবেন এম্পাওয়ার্ড কমিটির কাছে। এই ডেজিগনেটেড অফিসার এম্পাওয়ার্ড কমিটির কাছে এবার পাঠাবেন, সল্টলেকে পাঠাবেন। তারপরে কি বলছে, এবার এম্পাওয়ার্ড কমিটি কি করবে দেখুন, মানে সল্টলেকের যে অফিস সেটা বলবে, দি এম্পাওয়ার্ড কমিটি এনশিওর দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট। The empowered committee ensure that the application is complete in all respect and that the applicant satisfied all the conditions. That the applicant satisfied all the conditions laid down in section 6B. 6B মানে ওই K-19 এর যে 6B। তাহলে বলছেন যে এম্পাওয়ার্ড কমিটি এনশিওর দ্যাট the application is complete in all respect and that the applicant satisfied all the conditions laid down in the section 6B. তাহলে এইটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আবেদন যেটা করতে হবে এবং সেই আবেদন, তার কাগজপত্র, তার সত্যাসত্য, ঠিক বেঠিক এইগুলো যাচাই করতে হবে। এই যে জেলার যিনি আছেন পোস্টমাস্টার, যিনি দায়িত্ব পেয়েছেন, সেইটা পাওয়ার পরে এম্পাওয়ার্ড কমিটি নিশ্চিত করবে, সেইটাকে আবার ভেরিফাই করে দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না। এইসব করার পরে তারপরে সার্টিফিকেট ইস্যু হবে। কিন্তু আমরা যেটা জানলাম, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও বলেছেন 27 তারিখে তাদের ওই
কৃষ্ণনগরেও 27 তারিখে তাদের হিয়ারিং হয়েছে, কাগজপত্রগুলো নিয়ে গেছেন, আর 29 তারিখে নেটে তাদের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, মানে পরের দিনই সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে এইটাতে বোঝা যাচ্ছে যে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে ঠিকমতো মানে ঠিকমতো যাচাই বাছাই হয়নি, এইটা কিন্তু এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। ফলে এই জায়গাতে আমার আজকে আরেকটা বিষয় মনে হচ্ছিল, সেটা হলো যে এই যে পোস্টমাস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে নিধিরাম সর্দার আসলে তারা কি দিয়ে এনকোয়ারি করবেন, কি দিয়ে সত্যাসত্য যাচাই করবেন, তার কিচ্ছু তাদের হাতে নেই, তার কিচ্ছু তাদের হাতে নেই। মানে একেবারে নিধিরাম সর্দার, অথচ তাকে এনকোয়ারি করে সত্যাসত্য যাচাই করে রিপোর্ট দিতে হবে। এবং রিপোর্টও বুঝতে পারছেন, 27 তারিখে তিনি এটা নেওয়ার পরেই তাকে বলছে ইমিডিয়েট রিপোর্ট দিন, মানে সেই দিনই তাকে রিপোর্ট পাঠিয়ে দিতে হয়েছে। এগুলো জোর জবরদস্তি করা হচ্ছে। আপনি যান, যদি সুযোগ থাকে কারোর, একটু পোস্ট অফিসের ওই পোস্টমাস্টারের কাছে একটু জিজ্ঞেস করুন, দেখুন তার রাতে ঘুম হচ্ছে কিনা। আমি সাংবাদিকদের বলছি যে তারা চ্যানেলগুলোকে বলছি এইটা একটু খোঁজ নিন, যে তারা এই রিপোর্ট দেওয়ার পরে রাতে ঘুমাতে পারছেন কিনা। কারণ আমার যথেষ্ট সন্দেহ আছে এই যে কাজগুলো তারা করছেন বা তাদের করতে বাধ্য করা হচ্ছে, এই পোস্টমাস্টাররা শেষ পর্যন্ত পেনশনটা পাবেন কিনা, তাদের পেনশন আটকাবার স্কিম কিনা, এইটাই আমার আজকে সন্দেহ হচ্ছে। কারণ এইগুলো তিনি আইন মেনে করেননি, এই অজুহাতে কিন্তু তার পানিশমেন্ট হতে পারে। কারণ একটা মানুষকে যখন নাগরিকত্ব দিচ্ছেন, তার তো একটা মিনিমাম এনকোয়ারি হওয়া দরকার। সেই মানুষটা সন্ত্রাসী কিনা, সেই মানুষটা চোর ডাকাত কিনা, সেই মানুষটার বিরুদ্ধে বিভিন্ন রকম ফৌজদারি কেস আছে কিনা, এসবগুলো অন্তত এই মিনিমাম রিপোর্টটুকু না নিয়ে এইটা রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। তিনি একটা সার্টিফিকেট দিয়েছেন, সেটা একটা জায়গা থেকে, এটা জাস্ট একটা স্কুলের সার্টিফিকেট, যে কোনো জায়গা থেকে একটা লেটার হেড বানিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করে দেওয়া যায় না? যে কেউ পারেন। আর আমরা জানি যে একেবারে হুবহু একই রকম আধার কার্ড এখানে তৈরি হচ্ছে, ভোটার কার্ড তৈরি হচ্ছে, নকল তো করায় আমাদের লোকজন ওস্তাদ, এবং তার জন্য সংস্থা তৈরি হয়ে গেছে। ফলে এইগুলো যে নকল কিনা, এবং এইসব নকল টকলের পরে যদি দেখা যায় পোস্টমাস্টার জেনুইন বলে রিপোর্ট দিয়েছেন, তারপর যদি দেখা যায় যে এগুলো সব ফলস, তাহলে তার তো পেনশন মেলার কথা নয়, পানিশমেন্ট হয়ে যাবে। এবং ওখানে শুধু পোস্টমাস্টার নেই, আরও 2-3 জন মিলে হয়তো একটা কমিটি আছে। ফলে এইটা আমার এখন মনে হচ্ছে যে আসলে এটা ওই পেনশন খাওয়া স্কিম কিনা, আমার এটা যথেষ্ট সন্দেহ হচ্ছে। মানে এটা হচ্ছে যিনি এনকোয়ারি করছেন, সার্টিফিকেট দিচ্ছেন, তাদের কথা। আর একটা জিনিস দেখুন, এই যে এফিডেভিট যেটা করা হচ্ছে, এইটা হচ্ছে পেজ 36, ওই যে রুলস 36 নম্বর পাতায় লেখা আছে, এফিডেভিটের বয়ানটা এরকম, দ্যাট আই অ্যাম অ্যান আফগান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল। তার মানে আই অ্যাম এ বাংলাদেশি ন্যাশনাল, এই কথা বলে এফিডেভিট করতে হচ্ছে একদম পরিষ্কার করে। তাহলে এই যে বাংলাদেশি ন্যাশনাল মানে নাগরিকত্বের প্রশ্নটা আসছে, তা এই নাগরিকত্বটা আমাদের দেশের এই যারা রুলস তৈরি করেছেন, তারা একটা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট বা একটা স্কুলের সার্টিফিকেট একটা স্কুল দিয়ে দিল, সেইটাকে বিশ্বাস করে ভরসা করে সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। একটা স্কুলের সার্টিফিকেট, এইটা নেওয়ার পর সে পড়েছেন একটা বয়সে 18 বছর 20 বছরের আগে, 18 বছর 16 বছরের আগে স্কুলে পড়েছে, তারপরে তো সে যে কোনো দেশে চলে যেতে পারেন, যে কোনো জায়গায় চলে যেতে পারেন। এইবারে সেই সার্টিফিকেটটা সে অন্য দেশে চলে যেতে পারেন, সেইটা এনে দিলে বললো সে বাংলাদেশি ন্যাশনাল, সে বাংলাদেশি নাগরিক। এইটার উপরে ভরসা করে ইন্ডিয়ান নাগরিকত্ব দেওয়া হচ্ছে।
তা ঠিক আছে, যারা এটার পর ভরসা করছে, ধরুন এই বিজেপির গভর্নমেন্ট বা আজকের এই যে মোদি গভর্নমেন্ট বাংলাদেশের একটা স্কুলের সার্টিফিকেট একজন মাস্টারমশাই দিলেন, তাতে বললেন এই বাংলাদেশের নাগরিক। তাহলে আজকে কলকাতা ইউনিভার্সিটির সার্টিফিকেটটা পেলে আপনি তাকে ইন্ডিয়ান নাগরিক বলছেন না কেন? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কি উঠবে না? 236টা কেস হয়েছে কার-19-এর বিরুদ্ধে, তার মধ্যে কেরল গভর্নমেন্ট আছে, তার মধ্যে মুসলিম লীগ আছে, তার মধ্যে জয়রাম রমেশ আছে, তার মধ্যে আসামের অনেকগুলো সংগঠন আছে। মানে এই যারা মামলাবাজ লোকজন আছে, আপনারা কি মনে করছেন যে এইটা নিয়ে মামলা হবে না? এইসব প্রশ্নগুলো তারা তুলবে না? আর এইসব প্রশ্নগুলো তুললে কি হবে? এক তো সার্টিফিকেটে বাড়ির লোকগুলোকে বলে দিল বাংলাদেশি, আর শেষ পর্যন্ত যদি ওই বিকাশের সার্টিফিকেটটাও যদি বাতিল হয়ে যায়, তার মানে গোটা পরিবারটাই অথই জলে পড়ে গেল। ফলে এই গোটা বিষয়টা কিন্তু খুব পরিষ্কার নয়, অন্তত আমার কাছে। আমি যখন এই কথা বলছি, আমি দেখলাম, আপনারাও হয়তো দেখতে পারেন, আমি জানি না, বোধহয় আপনারাও কমেন্টগুলো দেখতে পারেন। আমার এই ভিডিওতে যে কমেন্টগুলো হচ্ছে, তার মধ্যে কেউ কেউ আমার বিরুদ্ধে মানে আমাকে একটু ছোটোখাটো গালাগালি, খুব বড় গালাগালি নয়, আমাকে খারাপ কথা বলে কেউ কেউ কমেন্ট করছেন। কিন্তু সেটা আবার এটাও ঠিক যে সেই গালাগালিগুলো একেবারে খুব কাঁচা কিস্তি দিচ্ছে তা নয়। মানে আমাদের দেশের বড় বড় নেতারা, মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে দিচ্ছেন, প্রধানমন্ত্রী যেভাবে অন্যান্য নেতাদের বলছেন, শুভেন্দু যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন, যে সমস্ত খারাপ শব্দ ব্যবহার করছেন, অতটা খারাপ শব্দ কেউ এখন অবধি ব্যবহার করেননি, কিন্তু তবুও বলছেন যে আপনি কোন দলের দালালি করছেন ইত্যাদি ইত্যাদি। আমি তাদের বলি, ভাই দেখুন, আমি এইটা নিয়ে আমার কথাগুলোতে কোনো পলিটিক্যাল পার্টির কিছু লাভ লোকসান যদি হয় সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেই লাভ লোকসান কার হবে কি হবে না এইটা ভেবে তো আমি উদ্বাস্তুদের যে সমস্যা হতে পারে, সমস্যায় পড়তে পারে, এইটা নিয়ে তো বসে থাকতে পারি না, চেপে যেতে পারি না। ফলে এটা আমি বলছি, আপনারা অন্যভাবে নেবেন না। আমার কোনো পলিটিক্যাল পার্টির সাথে ওই রকম কোনো মানে আমার টিকি বাধা নেই। মানে আপনারা যারা মন্তব্য করছেন তারা, আমি বুঝতে পারছি তারা বিজেপির লোক, বিজেপির সাথে আপনাদের যতটা টিকি বাধা আমার সেরকম কারোর সাথে নেই। আমি নিশ্চিতভাবেই আমি আমার ইয়েতেই বলছি যে আমি কংগ্রেস করি না কখনো, সিপিএম করি না কখনো, তৃণমূল করি না, বিজেপি করি না, কিন্তু তা সত্ত্বেও আমি কংগ্রেসেরই এখন সমর্থক। কংগ্রেসের যে ন্যায়পত্র, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, ইভেন প্রিয়াঙ্কা গান্ধী, আমি মনে করছি যে রাহুল প্রিয়াঙ্কা ছাড়া ভারতের আর আগামী দিনে কোনো ভবিষ্যৎ নেই। কারণ এই যে নরেন্দ্র মোদী যেভাবে হিন্দু মুসলমান এবং অন্যান্য করে যে ক্ষতটা তৈরি করলেন, এইটা তো উনি একটা বক্তৃতা করে ছেড়ে দিলেন। এইটা যে মানুষের মধ্যে যেভাবে চলে গেল, মানুষ যেভাবে রিয়াক্ট করছেন, আমরা তো আশেপাশে দেখছি বিভিন্ন জনের, এইটা সেই প্রজন্ম আর ওখান থেকে বেরোবে না। ফলে এই দেশের অন্তত 20-25 বছরের জন্য যে ক্ষত তৈরি করলেন, এইটা মানে আর মেরামত করার জন্য আর কাউকে দেখছি না। মানে ইচ্ছে অনেকের আছে, আমার মতো অনেকের হয়তো সদিচ্ছা আছে, কিন্তু ইচ্ছে আর ক্ষমতা দুটো মিলেই তো আমাকে বুঝতে হবে। সেই জায়গা থেকে আমি বলছি, রাহুল প্রিয়াঙ্কা বা কংগ্রেসের বর্তমান যে নেতৃত্ব, সেইটা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি কংগ্রেসের প্রতি আমার এইটুকু, কিন্তু আমি কংগ্রেসের মেম্বার নই, আমি কংগ্রেসের জন্য কোথাও প্রচারে যাইনি। কিন্তু আমার এই ভিডিও শুনে যদি কারোর কোনো দলের কোনো লাভ হয় সেটুকু হতে পারে, সেটা অন্য একটা প্রশ্ন। তো এই হচ্ছে আজকের যেটুকু বলতে চাইছিলাম তার মূল কথা। আর সেই সাথে একটু বলি যে আপনারা জানেন যে শান্তনু বলেছিলেন যে এখন থেকে 2 মাস আগে, 1.5 মাস আগে বা 1 মাস আগে যে 10,000 মানুষ ঠাকুরনগর থেকে অ্যাপ্লিকেশন করেছেন। তা এই 10,000 মানুষের কতজন নাগরিকত্ব পেয়েছেন? তিনি ঠাকুরনগরের ওই শান্তিলতা এবং তার হাজব্যান্ডকে নিয়ে দেখলাম একটা ভিডিও করেছেন। কিন্তু আমার জানতে ইচ্ছে করে যে ওই শান্তিলতা যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কি ওই 10,000-এর মধ্যে একজন? আমি আপনাদের বলছি তা নয়। শান্তিলতা অ্যাপ্লিকেশন করেছিলেন ওই হৃদয়পুর এবং
নিউ ব্যারাকপুরের মাঝে একটা ওই যারা এই দোকান আছে যাদের এই কম্পিউটার দোকান সাইবার ক্যাফে বলে যেগুলো এখান থেকে করেছিলেন, তার থেকে তিনি পেয়েছেন, তাকে নিয়ে তিনি ভিডিও করছেন। তো তার সাথে 10,000 লোকের অ্যাপ্লিকেশনগুলো কি হলো? তারা নাগরিকত্ব পাচ্ছেন না কেন? আমি এ কথাটা আপনাকে বলছি যে কীরকম মিথ্যে কথা এরা বলে। এরা মন্ত্রী হয়, এরা জননেতা, মানে একেবারেই কোনো রকম কোনো নৈতিকতা বোধ তার নেই, তার পরিবারেরও নেই, তারও নেই, তার পরিবারেরও নেই। ফলে আপনারা যারা তাদের কথার উপরে ভরসা করছেন, নাগরিকত্বের প্রশ্ন নিজের জীবন মরণের প্রশ্ন নয়, একটা পরিবারের কয়েক প্রজন্মের জীবন মানে বাঁচা মরার প্রশ্ন। ফলে এইসব লোকের পরে আপনারা ভরসা করবেন না। আবার দেখবেন একটা ভিডিও করেছে অসীম সরকার। অসীম সরকার ওই দেখবেন সে নাকি লিখেছে তার ওই যে যখন দাঁড়াতে হয় যে ফর্ম ফিল আপ করতে হয় তাতে কোয়ালিফিকেশান লিখতে হয় ক্লাস 4 পাস। তো ক্লাস 4 পাস যদি তিনি করে থাকেন, সেটা যদি ঠিক হয়, তাহলে তিনি এই নাগরিকত্ব আইন সম্পর্কে বলবেন, ব্যাখ্যা করবেন, বুঝিয়ে মানুষকে আশ্বস্ত করবেন, তিনি করতে পারেন। তিনি এখন নিজেকে অনেক বড় নেতা ভাবছেন, কালকে হয়তো পার্লামেন্টের মধ্যেও ঢুকতে পারেন। কিন্তু তাতে কি এসে যাবে? তাতে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। রেখাপাত্রকেও টিকিট দিয়েছেন, তিনিও এমপি হয়ে যেতে পারেন। তার মানে আইন বুঝে যাবেন। ফলে এইসব লোক একেবারে জলজান্ত মিথ্যে কথা বলছেন। তিনি বলছেন কাগজ না হলে হবে, হলেও হবে না। তাহলে কাগজ না হলেও যদি হবে, তার 221 জন আবেদন করলেন, একজনের হলো কেন? আপনারা এই প্রশ্নগুলো করবেন না। ওই বিকাশের বাড়ির অন্য কারোর হলো না কেন? ওই শান্তিলতার বাড়ির হাজব্যান্ডের হলো না কেন? কাগজ লাগবে না বলছেন। আবার শুধু এদের দুজন না, সে কি ওর নাম, অমিত শাহ, তিনিও বলছেন থাকলে কাগজ দেবেন, না থাকলেও দেবেন। তিনি আইন করে দিয়েছেন, তিনি রুলস তৈরি করে দিয়েছেন, এই কাগজ লাগবে। আমি আপনাদের পড়ে শোনালাম, পরিষ্কারই বলেছে কাগজ লাগবে, ভেরিফাই হবে, যেভাবে আইন অনুযায়ী কাগজপত্র ঠিক আছে কিনা সেইগুলো দেখে রিপোর্ট করবে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন হলেও হবে, না হলেও হবে। ফলে একেবারে মানে কি বলবো, দলটার আপাদমস্তক, মানে আমি 420 বললে এটা নিয়ে আবার কে কোর্টে আবেদন করে দেবেন, কি করবেন। কিন্তু প্র্যাকটিক্যালি এই লোকগুলো অত্যন্ত নিম্নমানের লোক। মানে এদের হওয়ার কথা একটু উচ্চমানের লোক, অ্যাভারেজ থেকে ভালো, যারা দেশ চালাবেন, জনপ্রতিনিধি হবেন, অনেক কিছু তাদের উপর নির্ভর করে। কিন্তু এরা অ্যাভারেজ থেকে অনেক নিচের মানুষ। ফলে এদের কোনো কথার উপরে আপনারা বিশ্বাস করবেন না। আমি বলছি না আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাদের কিছু দিক নিয়ে বলছি, কিছু যুক্তি নিয়ে বলছি, বিশ্বাস করবেন কি করবেন না আমি আপনাদের বলছি যে আমার কথাটুকু নিয়ে আপনারা যাচাই করুন, বোঝার চেষ্টা করুন, আরও অনেক কিছু দিয়ে অনেকের সাথে আলোচনা করুন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আমি আপনাদের ভাবনার পথটা বলে দিচ্ছি যে এইভাবে ভাবুন, এই জায়গাতে সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আপনারা একটু ভাবুন। ফলে আমি সমস্ত মানুষের কাছে বলছি যে আপনারা এই সমস্ত লোকগুলোকে কিন্তু একটুও বিশ্বাস করবেন না, বরং তারা যেটা বলছেন তার উল্টো পথে যদি হাঁটেন, তাহলে কিন্তু সত্যের অনেকটা কাছাকাছি পৌঁছাতে পারবেন। আর সবশেষে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি করব, তাহলে কি অ্যাপ্লিকেশন করব কি করব না। দেখুন, আমি আপনাদের বলছি যে আবেদন করার তো কোনো কাট অফ ডেট নেই যে এই ডেটের মধ্যে আপনাকে আবেদন না করলে আর করতে পারবেন না। আবেদন আপনি এখন থেকে 1 মাস পরে করলেও করতে পারেন, 2 মাস পরে করলেও করতে পারেন, 2 বছর পরে করলেও করতে পারেন। তো আমি আপনাদের বলছি যে এক্ষুনি আবেদনটা আর না করে দেখুন নতুন কোন গভর্নমেন্ট হয়, যে নতুন গভর্নমেন্ট আসুক। যদি ইন্ডিয়া গভর্নমেন্ট হয় তাহলে তারা এইটাতে বলেছে একটা নীতি তারা ঘোষণা করবে এবং বাধ্য হবে তারা এটা করতে, সেটা পর্যন্ত অপেক্ষা করা। আর যদি বিজেপিও যদি আবার কোনো রকমে ক্ষমতায় যেতে পারে, তাহলেও দেখুন তারা এরপরে কি করে, এইগুলো দেখে তারপরে আপনারা আবেদন করুন। আমি আপনাদের বলছি ইন্ডিয়া গভর্নমেন্ট যদি ক্ষমতায় যায়, তাদের অধিকাংশ শরিক দল বলেছে K-19 বাতিল করবে। এই K-19 বাতিল করবে, এটা যেমন একটা সমালোচনা করার মতো একটা উদ্যোগ।
ঘোষণা, এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি না, কারণ তারপরে আর কিছু বলেনি। কিন্তু তবু আমি আপনাদের বলছি, সমস্ত দেশ জুড়ে যে অবস্থা তৈরি হয়েছে তাতে ইন্ডিয়া জোট K-19 বাতিল করার পরে একটা নতুন আইন তৈরি করতে বাধ্য হবে, একই সাথে বাতিল এবং নতুন আইন, এবং সেইটাতে ওই বাকি যে সেন্টেন্সটা আমরা বরাবর বলছি যে K-19 বাতিল করব, কারণ সেখানে হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে, কিন্তু তারা যদি বলেন যারাই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তারাই ভারতের নাগরিক, এরকম যদি একটা আইন তৈরি করেন তাহলে হিন্দু মুসলমান থাকে না। তারা এরকম ধরনের একটা আইন তৈরি করতে বাধ্য হবে বা তাদের বাধ্য করতে হবে, এবং এই বাধ্য করতে যদি হয় সেটা ইন্ডিয়া জোটকে বাধ্য করা যত সহজ হবে, বিজেপিকে বাধ্য করা অত্যন্ত কঠিন হবে। যে কারণে আমি প্রথম থেকেই বলছি, বিজেপিকে আপনারা ভোট দেবেন না, বিজেপিকে আপনারা বয়কট করুন, আপনারা ইন্ডিয়া জোটের পক্ষে কাজ করুন। আমি আজও বলছি, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, তারপরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, আবার আমরা এটা নিয়ে আলাপ আলোচনা চালাবো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।